ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আমি তোমাদেরকে বলেছিলাম 1 তারিখ থেকে জিকে জিএস এর ক্লাস নিয়ে আসছি আমি। তো দেখো এখানে তোমাদের যে সামনে গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি যত এক্সাম হচ্ছে সেই এক্সামের যে সিলেবাস সেই অনুসারেই আমি তোমাদের ক্লাস করাবো। আর তোমাদেরকে বলে দিয়েছি যেহেতু টাইম আছে সেহেতু তোমরা টেক্সটটাকে ফলো করো, শুধু কোশ্চেন অ্যান্সার সলভ করো না, টেক্সটকে একটু ধারণা রাখো তারপরে। আর এটাও বলে রাখছি যে তোমাকে খুব ডিপলি বা তোমাকে কোনো বিষয়ে এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই, তুমি জিওগ্রাফার হওয়ার দরকার নেই, হিস্টোরিয়ান হওয়ার দরকার নেই, সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, তোমার যতটুকু এক্সামে দরকার ততটুকুই তুমি নাও। তো সেই অনুসারেই আমি কি ক্লাস করাবো। বিগত বছরে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে বা ওদের যা সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস অনুসারেই আমি ক্লাস করাবো। তোমাদের এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ো। তো তবুও তোমাদের টেক্সটটা পড়তে হবে, তো সেই অনুসারেই আমি শুরু করছি। দেখো এখানে আমি হেডিং করে দিয়েছি ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ। অ্যাকচুয়াল আমাদের ভারত সম্পর্কে মোটামুটি একটু ধারণা রাখতে হবে, তারপরে তার প্রতিবেশী দেশসমূহ। আমি দেখো এখানে যদি আমি এইভাবে একটা ছবি মোটামুটি এঁকে দিই ভারতের, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক অ্যাকুরেট এক্সাক্ট হয়তো নাও হতে পারে, আমি তোমাদের একটু মোটামুটি ধারণা দেওয়ার জন্য এই ছবিটা করে দিলাম মোটামুটি। ধরো ভারতের এটা ধরে নিতে পারো। তাহলে তোমাদের এখান থেকে প্রথম জানার বিষয় হচ্ছে যে ভারত যেহেতু পড়ছো সেহেতু একটু তো ধারণা রাখতে হবে তোমাদেরকে। তো সেই বিষয়ে তোমাদের প্রথম কথা হচ্ছে ভারতের এই যে পুরো ভারতটা এর একটা আয়তন আছে, সেটা তোমাদের মানে আমি তোমাকে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আছে সেগুলো দেখো। ভারতের আয়তন, আয়তন লিখতে পারো। তাহলে ভারতের আয়তন কত হচ্ছে? 32,87,263 এটা হচ্ছে ভারতের আয়তন। দেখো এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, এই পার্টগুলো আমি যেগুলো আসছে সেগুলো, এক্সট্রা কিছু দিব না আমি তোমাদেরকে। তারপরে ভারতের এটা একটা সাউথ পয়েন্ট, নর্থ পয়েন্ট, ইস্ট পয়েন্ট, ওয়েস্ট পয়েন্ট। যাই হোক এই যে পার্টগুলো আছে তোমাদের এই জায়গা থেকে কোশ্চেন আসে যে ভারতের সাউদার্ন বাউন্ডারিতে কি আছে ল্যান্ড। এই যে দেখো আমি এটাকে যুক্ত করে দিচ্ছি। নর্থ সাউথ, নর্থ হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী সাউথে। তো এখানে প্রথম কথা হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত তোমাদেরকে এটা জেনে রাখতে হবে। এটা ডিস্টেন্স হচ্ছে 3214 কিলোমিটার, মানে 3214 কিলোমিটার। আর এখানে গুজরাটের এখান থেকে কচ্ছেরান থেকে এই যে তোমাদের অরুণাচল প্রদেশ এখানে পড়ছে কিবিথু, কিবিথু। আর এটা কচ্ছেরান, কচ্ছেরান থেকে কিবিথু, কিবিথু এটার আয়তন হচ্ছে 2933 কিলোমিটার। তো এই যে দুটো পার্ট দেখো, একটা কাশ্মীরের এখানে হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে ইন্দ্রাকোল, ইন্দিরাকোল। আর এখানে আমাদের আন্দামান যে নিকোবর দ্বীপপুঞ্জ আছে সেই পার্টগুলোতে হচ্ছে শেষ পয়েন্ট, যেমন দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাহলে আমাদের দেখো এখানে চারটে জিনিস হয়ে গেল। নর্থ হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সরি ইন্দিরা কোল। সাউথ পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইস্টের পার্ট হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশ, কিবিথু। ওয়েস্টার্ন পার্ট হচ্ছে কচ্ছেরান, কচ্ছেরান। তো দেখো এখানে ভারতের চারটে পয়েন্ট, এই চারটে থেকেই তোমাদের কোশ্চেনগুলো আসে যে ভারতের নর্দার্ন পয়েন্টের নাম কি, সাউদার্ন পয়েন্ট, ইস্টার্ন পয়েন্ট, ওয়েস্টার্ন পয়েন্ট, বা কোন জায়গাটায় আছে সেই জায়গাটায় লাস্ট সীমানা সেটাকে বলা হচ্ছে। তো দেখো মোটামুটি এই যে ম্যাপটা দিলাম এখান থেকে তোমরা দেখে নাও যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। ভারতের আয়তন, কোন সাইডে কি আছে, এই যে জিনিসগুলো এখানে বলা হচ্ছে। এটা মোটামুটি আমি তোমাদের ভারতের এইটুকু যে জায়গা থেকে আসছে সেটা দিলাম। এবার আসছে এটা ভারতের একটা তোমার মোটামুটি ধারণা হলো। যে এরপরে আমি তোমাদের যখন ক্লাস করাবো যে কোন পার্টটায় কি আছে, যেমন ভারতের নর্দার্ন প্লেন,
মিডিলের যে সমভূমি অঞ্চল, উপকূল, সাউথের উপকূল তীরবর্তী অঞ্চল, এগুলো পরে আলাদা পার্টে করাবো। এটা মোটামুটি আমি কেন বললাম এইটুকু জায়গা, কারণ এখান থেকে আমি তোমাদের ভারতের প্রতিবেশী দেশগুলো পড়াবো জন্যই এই জিনিসটুকু রাখলাম, এতটুকুই এখন প্রয়োজন। তারপরে বাদ বাকি জিনিসগুলো তখন ডিটেলস আলাদা অন্য ক্লাসে করানো যাবে। তো এখানে দেখো এটা হলো ভারতের গেল। তো এখন দেখো আমরা প্রতিবেশী দেশগুলো যদি আলোচনা করতে চাই, এবং মোটামুটি মোটামুটি একটা ভারতের ম্যাপ আমি তোমাদের সামনে এঁকে দেখাই। তো দেখো এরকম জায়গায় হচ্ছে তোমার ভুটান, এরকম জায়গা হচ্ছে নেপাল, এখানে নেপাল ভুটান গেল। এই যে উপরের যে পার্টটা আছে তোমাদের এখান থেকে, তোমরা এখান থেকেই ধরতে পারো, এই যে পার্টটা, এই দিকটা কি চলে যাচ্ছে, চীন। এই পার্টটায় চলে আসলো কে, পাকিস্তান। পাকিস্তান। আর এই যে এই এরিয়াটায় চলে গেল, এই দিকটায় চলে গেল আফগানিস্তান। আফগানিস্তান শেষের এই পার্টটা হচ্ছে শ্রীলঙ্কা। এই যে আমাদের ভারতের প্রতিবেশী দেশ। আর এই নিচের এই পার্টটা, এই দিকটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। আর এই দিকটা হচ্ছে মায়ানমার। তো দেখো আমি তোমাদের মোটামুটি একটা ম্যাপের মধ্যে দেখালাম। তো ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে এখান থেকে কিছু কোশ্চেন আছে তোমাদের এক্সামে। এই যে বাংলাদেশ, তাহলে ভারতের সব থেকে বেশি যে বাউন্ডারি শেয়ার করছে সেই দেশটা হচ্ছে বাংলাদেশ। বুঝতে পারলে? তাহলে এখান থেকে সব থেকে বেশি সীমানা ভাগ করে, সীমানা ভাগ করে ভারত কার সাথে সব থেকে বেশি সীমানা ভাগ করে, বাংলাদেশ। বুঝতে পারলে? তারপরে পাকিস্তান, তারপরে চীন, তারপরে আফগানিস্তান, নেপাল, ভুটান, এইভাবে আসছে। কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে ভারত সব থেকে কার সঙ্গে বেশি সীমানা ভাগ করে, বাংলাদেশ। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানা সেটার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর। করিডোর এটা দিয়েও কোশ্চেন আসে অনেক সময়, যে ভারত আর বাংলাদেশের যে সীমানা আছে সেটা কি নামে পরিচিত, সেটার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। মাথায় রাখবে। তারপরে আমি এখানে আরেকটা পার্ট বলে দিচ্ছি, দেখো ইন্ডিয়া পাকিস্তান যে সীমানা, সেই বর্ডার লাইনটাকে কি বলা হচ্ছে। ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে তোমার, ইন্ডিয়া পাকিস্তান এটাকে বলা হচ্ছে রেড ক্লিফ লাইন। ইন্ডিয়া পাকিস্তান বর্ডার লাইন হচ্ছে রেড ক্লিফ লাইন। এইগুলো আসে এক্সামে। ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া চায়না এই যে বর্ডার হচ্ছে, এগুলোকে, এটাকে নাম দেওয়া হচ্ছে ম্যাকমোহন, ম্যাকমোহন লাইন। এই যে ছোট জিনিসগুলো, এই যে তিনটে জায়গা বললাম, যে ইন্ডিয়া বাংলাদেশ 3 বিঘা করিডোর, ইন্ডিয়া পাকিস্তান রেড ক্লিফ লাইন, ইন্ডিয়া চায়না ম্যাকমোহন লাইন, এই জায়গাগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে যে এই বর্ডারগুলোকে কি বলা হচ্ছে। তারপরে তোমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, সেই জায়গাগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। যে শ্রীলঙ্কার সঙ্গে এই জায়গাটায় দেখো, স্পেশাল ক্যারেক্টার পরে বলছি। এখানে দেখো শ্রীলঙ্কা পক প্রণালী, ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে যে ব্রিজ সেটাকে বলা হচ্ছে অ্যাডাম ব্রিজ। এই যে প্রণালীটা, মানে এটা তোমার অ্যারাবিয়ান সি, এটা অ্যারাবিয়ান সি, এটা বে অফ বেঙ্গল, আর এটা হচ্ছে ভারত মহাসাগর। এই যে পার্টটা আমাদের দেখো, বর্ডার তো ল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কা নেই, ওয়াটার বাউন্ডারি, এই যে এরিয়াটা এটাকে বলা হচ্ছে পক প্রণালী। এই এরিয়াটাকে বলা হচ্ছে পক প্রণালী। আর এটাকে যুক্ত করা হয়েছে অ্যাডাম ব্রিজ দিয়ে, এই ব্রিজটার নাম হচ্ছে অ্যাডাম ব্রিজ। তো দেখো এখান থেকেই অনেক কটা কোশ্চেন আছে, এখান থেকেই কোশ্চেন হয়, তোমরা এই জায়গাগুলো থেকে দু একটা কোশ্চেন পেয়ে যাবে, অসুবিধা নেই। তো অ্যাডাম ব্রিজ, এই জায়গাগুলো, এটা হলো ভারতের প্রতিবেশী দেশ। তো প্রতিবেশী দেশের রাজধানী, শ্রীলঙ্কার রাজধানী কি জানতে হবে তোমাকে। আগে পুরনো নাম ছিল
কি ছিল শ্রীলঙ্কার রাজধানী? কলম্বো। এখন জয়বর্ধনপুরম কোট্টাম এটা রাজধানী হয়েছে। বাংলাদেশ রাজধানী হচ্ছে ঢাকা। ভুটান রাজধানী থিম্পু। নেপাল কাঠমান্ডু। চায়নার রাজধানী বেইজিং। পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ। তো এই যে জিনিসগুলো তোমাদের এগুলো সব জেনে রাখতে হবে। তো এই জায়গাগুলো থেকে জানতে হবে কোন দেশের কি রাজধানী, কিছু তোমার কোন নদী গেছে সেগুলো পরে ডিটেলসে বলে দেবো আমি। তো এই যে মোটামুটি এই ধারণা রাখতে হবে ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে, এতটুকু ধারণা তোমাদেরকে রাখতেই হবে। সেখানে আমরা কোন দেশের সঙ্গে কি বিজনেস করি তোমরা একটু পরবর্তীতে দেখে নিবে, চোখ বুলিয়ে নিবে, হয়ে যাবে। কিন্তু মেন মেন জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে যে ভারতের আয়তন কত, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যে পয়েন্টগুলো তার নাম কি সেটা দিয়ে দিয়েছি। পূর্ব পশ্চিমে বিস্তার কতটা, 2933 কিলোমিটার, উত্তর দক্ষিণে 3214 কিলোমিটার। এই যে বিস্তারগুলো কোন পয়েন্টটাকে কি বলা হচ্ছে, এই যে ভারতের মধ্যে কোন কোন প্রতিবেশী দেশ কোথায় কোন জায়গাটায়, রাজধানী কি, প্রত্যেকটা দেশের রাজধানী মনে রাখবে, এরকম ভাবে আসে। সেটা পরে আমি বলে দেবো। যখন এই যে ভারত পড়াবো তখন এখানে ভারতেরও কিন্তু প্রত্যেকটা রাজ্যের রাজধানী আসবে। এ পর্যন্ত আমি যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেছি, গ্রুপ সি গ্রুপ ডি, ভারতের কোনো না কোনো প্রতিবেশী রাজ্যের রাজধানী এসেছে। যেমন ধরো কোনো সময় দিল ত্রিপুরার রাজধানী কি, কোনো সময় রাজস্থানের রাজধানী। এটা সহজ মনে হবে তোমাদের কাছে, কিন্তু এখান থেকে কোশ্চেন হয়। প্রত্যেকবারই দেখেছি আমি একটা করে রাজ্যের আমাদের রাজধানীর নাম দেয়। আর এই জায়গা থেকে আমি দেখেছি যে কোন পার্টটা থেকে তোমাদের কোন বাউন্ডারিটা, রেড ক্লিফ লাইন কার সঙ্গে, ম্যাকমোহন লাইন কার সঙ্গে, এই 3 বিঘা করিডোর, এগুলো দিয়ে দিয়েছে। এই জায়গাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো এটা হলো তোমাদের একটা পার্ট। তারপরে আমি দেখো আর একটা পার্ট করে রেখে দিয়েছি তোমাদের জন্য। এখানে দেখো ভারতের ইতিহাসের পার্ট হচ্ছে, ইতিহাসের থেকে এখানে তোমাদের বলা হয়েছে ভারতের ইতিহাসের তথ্যসমূহ এবং ভারতের ইতিহাসের সভ্যতার উদয়। তা ভারতের ইতিহাসের তথ্যসমূহের ক্ষেত্রে আমি এখানে কয়েকটা পয়েন্টস লিখে দিয়েছি, বা কোশ্চেন বলতে পারো, কয়েকটা কোশ্চেন লিখে দিয়েছি যে এগুলো বেসিসে তোমাদের কোশ্চেনগুলো হয়, এই টাইপের কোশ্চেন হয়, তার জন্য আমি দিয়েছি। দেখো ভারতের তোমাদের যে তথ্যসমূহ, ভারত ইতিহাসের তথ্য মানে কোথা থেকে আমরা মেন কথা জানতে পারছি যে ভারতের এই এই জিনিসগুলো ছিল, বা এই রাজা বা এই ব্যক্তি এই কাজ করেছে, এই জিনিসগুলোকেই বলা হচ্ছে ভারতের ইতিহাসের তত্ত্ব। এই তথ্য সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। এগুলো থেকেও কোশ্চেন হয়। তথ্য বলতে তোমার পুরনো বই, কোনো শিলালিপি, এগুলোর কথা এখানে বলা হয়েছে। তো এখানে দেখো দেখো এখানে তোমাদের ভারতের ইতিহাসের তথ্যসমূহ দিয়েছি। এখানে প্রথম একটা কোশ্চেন লিখেছি, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছে। তো এখানে এই নৃতত্ত্বের জাদুঘর বলেছে ভিনসেন্ট স্মিথ। সেন্ট স্মিথ, তোমাকে নামটা মনে রাখতে হবে, যে এই নাম দিয়েই কোশ্চেন হয়েছে অনেকবার। এই জন্য আমি ডাইরেক্টলি এই কোশ্চেনটাই লিখে দিয়েছি তোমাদেরকে, যে ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছে, ভিনসেন্ট স্মিথ। মানে এইগুলো যে ডাইরেক্ট কোশ্চেন হচ্ছে সেগুলো দিয়ে আমি তোমাদেরকে বলেছি। যেমন এলাহাবাদ প্রশস্তি কে, হরি সেন। অর্থশাস্ত্র সবাই ছোট থেকেই জেনে আসছো, কিন্তু তবুও এই কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কৌটিল্য। তাহলে কৌটিল্যের কি হলো? অর্থশাস্ত্র। এই যে জিনিসগুলো তোমাদের এগুলোকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকে তোমাদের সবসময় কোশ্চেন আসে। এই ডাইরেক্ট কোশ্চেন যেগুলো আসে আমি সেগুলোকে এখানে তুলে দিয়েছি তোমাদের, বুঝতে পারলে? তারপরে দেখো রামচরিত মানস। যখন রামচরিত মানস হবে তখন কি হবে? তুলসী দাস। তুলসী দাস। আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, শুধুমাত্র যদি বলে রামচরিত, এখানে দেখো রামচরিত মানস মানেই তুলসী দাস, আবার রামচরিত যখন শুধুমাত্র বলবে তখন তোমাদের অ্যান্সার হবে সন্ধ্যাকর নন্দী।
এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলো না, এখান থেকেই বেশিরভাগ কোশ্চেন করে এই জায়গাগুলো থেকে। হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট, সেই লিখেছে হর্ষবর্ধনের বিষয়ে। এই যে আমরা হর্ষবর্ধনের রাজত্বকাল জানতে পারবো, তার জন্য আমাদের কি দরকার? হর্ষচরিত গ্রন্থ। সেটা কার লেখা? বাণভট্ট। এই জন্য এগুলোকে বলা হচ্ছে ইতিহাসের তথ্য, যে তোমরা কোথা থেকে সেই তথ্য পাবে। ইন্ডিকা কার রচনা? মেগাস্থেনিস। তাহলে মেগাস্থেনিস কি লিখেছে? ইন্ডিকা। তোমাদের প্রথম কথা মাথায় রাখতে হবে যে আমরা যদি ইন্ডিকা থেকে কি জানছি, তো সেই সময়তে আমাদের যে রাজা ছিল তাদের কাহিনী, জীবন কাহিনী জানতে পারবো ইন্ডিকা থেকে। এই যে জিনিসগুলো, এগুলো জানতে পারবো। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্ত। সরি, বিশাখ দত্ত। তাহলে মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্ত। তো এই যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইতিহাসের তত্ত্ব। হ্যাঁ, তারপরেও কোনো পুরনো নথি পাবে, যে অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করে? জেমস প্রিন্সেপ। তো সেই জেমস প্রিন্সেপের যে শিলালিপি মানে পেয়েছিল, সেটা অশোকের রাজসভা থেকে ভারতের ইতিহাস জানা যায়। এইরকম অনেক কিছুই আছে, শুধু এইটুকু না যে আমি এই কয়েকটা দিলাম, এই কয়েকটা না। এইভাবে তোমাদের পড়তে হবে যে এই প্রত্যেকটা জিনিস। মৃচ্ছকটিক কার লেখা? সাপোজ একটা কোশ্চেন হতেই পারে। তাহলে কে লিখেছে? শূদ্র। তো এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তারপরে এখান থেকে আবার কোশ্চেন হয়। দেখো আমি এখানে যেহেতু বললাম মেগাস্তিনিস, তো এখান থেকে কোশ্চেন হতে পারে মেগাস্তিনিস কে, মানে কে বলতে এইভাবে কোশ্চেন হবে না, যে কার রাজসভায় এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন, এই বিষয়গুলো তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তার জন্য আমি বলছি টেক্সট বেস করতে হবে তোমাদেরকে। যেমন ফাহিয়েন আমরা নাম শুনেছি। ফাহিয়েন কি লিখেছে? ফোকিও কিং। ফোকিও কিং যে একটা বই ছিল, সেটা কে লিখেছে? ফাহিয়েন। তো ফাহিয়েন কোথাকার ব্যক্তি ছিল? চীনের ব্যক্তি। কার রাজসভায় এসেছিল, এই কথাটা তোমাদের কোশ্চেন হতে পারে। ফাহিয়েন কার রাজসভায় ভারতে আসেন? কার রাজসভায়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো তোমাদের এই জিনিসগুলো জানতে হবে। যে ইবন বতুতা ভারতে এসেছিল, সে কোথাকার লোক ছিল? ইবন বতুতা। এগুলো হচ্ছে ভারতের ইতিহাসের তত্ত্ব, বলা হচ্ছে যে এদের লেখা থেকেই আমরা পাই। ইবন বতুতা কি লিখে, কোথা থেকে আসছে? মরক্কো। আফ্রিকার যে দেশ ছিল মরক্কো, সেই মরক্কো থেকে কে এসেছিল? ইবন বতুতা, আফ্রিকার মরক্কো থেকে। তো ইবন বতুতা কি লিখেছিল? কিতাব উল রাহলা। কিতাব উল রাহলা। তো তার লেখা গ্রন্থ হচ্ছে কিতাবুল রাহলা। কার রাজসভায় এসেছিল? মোহাম্মদ বিন তুগলক। দেখো তোমাদের বলছি, যখন একটা করে তোমরা, যখন একজন করে ব্যক্তি বা কোনো একজন দার্শনিক বা কোনো একজন সাহিত্যিক বা কোনো একজন সভাকবির বিষয়ে জানবে, তিনটে জিনিস সবসময় মাথায় রাখবে: কোথা থেকে এসেছে, কি বই লিখেছে, আর কার রাজ দরবারে এসেছে। এই জিনিসগুলো তোমাদেরকে সবসময় ডিটেলসে পড়তে হবে। যেমন আল বিরুনি আমরা পেয়েছি সবাই, কোথা থেকে এসেছে? আরব। কার সময় এসে? সুলতান মাহমুদের রাজত্ব, যখন সুলতান মাহমুদ ভারতে রাজত্ব করে, তখন এখানে এসেছে। কি হয়েছিল? তার কি গ্রন্থ ছিল? তহকুকি হিন্দ বা কিতাব উল হিন্দ। সেই দুটো গ্রন্থ কার ছিল? আল বিরুনির লেখা। তো এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাকে পড়তে হবে। কত সালে এসেছে সেটা ইম্পর্টেন্ট না গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য, কিন্তু কার সময় বা কি লিখেছে, কোথা থেকে এসেছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ তোমাদের পড়তে হচ্ছে। দেখো এখানে একটা গেলো ভারতের ইতিহাস, এই যে নথিগুলো, এগুলোকে বলা হচ্ছে ভারতের ইতিহাসের তথ্যসমূহ। তারপরে দেখো সভ্যতার উদ্ভব বা সভ্যতার উদয়। যে ভারতীয় যে সভ্যতাগুলো ছিল, কি কি সভ্যতা তোমরা মোটামুটি সবাই জানো? হরপ্পা। তাহলে আমাদের প্রাচীনতম সভ্যতা ভারতীয়ের মধ্যে কি ছিল? হরপ্পা সভ্যতা। কে আবিষ্কার করে? দয়ারাম সাহনি। সাহনি বা সাহানি যাই দাও, তোমাদের দিলেই হবে। এই যে দয়ারাম সাহানি, সেই প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করে। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। মাথায় রাখবে এগুলো, এখান থেকে কোশ্চেন হবে যে হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে? দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে?
1921 খ্রিস্টাব্দে। কোথায় এটা পাওয়া যায়? বর্তমান পাকিস্তানে এটা অবস্থিত। পাঞ্জাব প্রদেশের যে মন্টগোমারি জেলা পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলা কোন নদী? ইরাবতী নদীর তীরে। ইরাবতী নদীর তীরে এই সভ্যতা আবিষ্কার করা হয়। এই সভ্যতা সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেবে। এখানে বৃহত্তম কি পাওয়া যায়? শস্যাগার। তাহলে বৃহত্তম শস্যাগার কোন সভ্যতায় পাওয়া যাচ্ছে? হরপ্পা সভ্যতা। তারপরে এই সভ্যতা আসো তোমরা, ভারতীয় সভ্যতার একটা মহেঞ্জোদারো। পরবর্তী হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে দেখো এখানে মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে তোমাদের সিরিয়াল কে আবিষ্কার করে মহেঞ্জোদারো? এখানে যেমন হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি, তাহলে মহেঞ্জোদারো হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করে? কত খ্রিস্টাব্দে? এই হরপ্পা সভ্যতা 1921, তার পরের খ্রিস্টাব্দে 1922 খ্রিস্টাব্দে। তাহলে তোমার সিরিয়াল মনে রাখবে কোনটার পর কোনটা, তাহলে ভুলবে না যে তোমরা আগে হরপ্পা পড়েছো মহেঞ্জোদারো, তাহলে মনে থাকবে। তারিখ অনুসারে হয়তো তোমরা মহেঞ্জোদারো আগে পড়ছো, হরপ্পা আগে, সেভাবে মনে থাকলে অসুবিধা নেই, কিন্তু সিরিয়াল অনুসারে একটার পর একটা পড়লে কি হবে? ক্রোনোলজিক্যাল ভাবে পড়লে তোমাদের মনে থাকবে, সেটা ভুলবে না। তাহলে 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করে। যেহেতু তারপরে দেখো এখানে কি পড়েছো, কোথায় আবিষ্কার হয়েছে, তাহলে সেইভাবে ভাবো মহেঞ্জোদারো সভ্যতা কোথায় আবিষ্কার হয়? এটা সিন্ধু নদের ডান তীর বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সিন্ধু প্রদেশ, সিন্ধু নদের তীরে। সিন্ধু নদের তীরে, তীরে ডান তীর বলা হচ্ছে, ডান তীরে। তাহলে সিন্ধু নদের ডান তীরে গেল। তো এখান থেকে আরেকটা কি হচ্ছে, কোন জেলা? এখানেও তো আসতে পারে যে এটাকে বলা হচ্ছে সিন্ধু প্রদেশের লারকানা জেলা। লারকানা জেলাতে এটা আবিষ্কার হয়। এখান থেকে কি কি পাওয়া যাচ্ছে? বৃহত্তম স্নানাগার বৃহত্তম স্নানাগার এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ব্রোঞ্জের তৈরি নর্তকী পাওয়া যায় এখানে। আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেটা ততটুকুই এখানে বলছি, বেশি কিছু। নর্তকী নর্তকী পাওয়া যাচ্ছে, ব্রোঞ্জের তৈরি নর্তকী পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এখানে গেল কি সভ্যতা হলো? হরপ্পা সভ্যতা গেল, মহেঞ্জোদারো সভ্যতা গেল। তোমরা পরপর পড়ে যাবে। তারপরে আরো সভ্যতা আছে, দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাকে। সভ্যতা পয়েন্ট করে দিলাম। এখানে তারপরে আছে চানহুদারো। তাহলে চানহুদারো সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1931। একটা হলো 1921-এ হরপ্পা, 1922-এ মহেঞ্জোদারো, 1931-এ আসলো চানহুদারো সভ্যতা। তোমরা এইভাবে মাথায় রাখবে, কন্টিনিউ মানে সিরিয়াল অনুসারে পড়বে, তাহলে ভুলবে না। চানহুদারো কে আবিষ্কার করে? ননীগোপাল মজুমদার। চানহুদারো সভ্যতা আবিষ্কার করে। এটাও সিন্ধু প্রদেশে পাওয়া যায়। আর এই সভ্যতার অতটা যে পার্টটা থাকবে এতটুকুই দিয়ে দিচ্ছি। এই সভ্যতা সিন্ধু প্রদেশে এটাও পাওয়া যায়। এটা কুকুরের পায়ের ছাপ পাওয়া যায়। কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দেবো। কুকুরের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তারপরে আসবে 3 নম্বর গেল। 4 নম্বর সভ্যতা কালীবঙ্গান। কালীবঙ্গান এটা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1953 খ্রিস্টাব্দে। এস ঘোষ এই সভ্যতার আবিষ্কার করে, কালীবঙ্গান সভ্যতা। ঠিক আছে, এটা রাজস্থানের যে ঘরঘরা নদী তার বাম তীরে পাওয়া যায়, তীরে আবিষ্কৃত হয় কালীবঙ্গান। ঠিক আছে,
তাহলে এটা কোথায় পেলে? রাজস্থানের গড়গড়া নদীর বাম তীরে পাওয়া যাচ্ছে। তারপরে আসছে লোথাল। লোথাল এটা কত খ্রিস্টাব্দে? এটা 1953 খ্রিস্টাব্দে আবিষ্কার হয় লোথাল। এস আর রাও আবিষ্কার করে এই সভ্যতা, এস আর রাও। ঠিক আছে, গুজরাটের সবরমতী ও ভোগাবা নদীর মিলনস্থলে। সবরমতী, সবরমতী আর হচ্ছে ভোগাবা, ভোগাবা নদীর মিলনস্থলে। কোথায় মিলনস্থল? কামবাদ উপসাগর, যে গুজরাটের কামবাদ উপসাগরের পাশে, কামবাদ উপসাগরের পাশে এই সভ্যতা পাওয়া যায়। এটা হচ্ছে বৃহত্তম সমুদ্র বন্দর, প্রাচীন ভারতের বৃহত্তম সমুদ্র তম সমুদ্র বন্দর। তাহলে প্রাচীন ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে লোথাল। তারপরে দেখো আরো সভ্যতা হচ্ছে বনওয়ালি। তাহলে বনওয়ালি সভ্যতা কত? 1974 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন আর.এস. বিশ। তো এই সভ্যতা কোথায় আবিষ্কার হয় সেটা তোমাদেরকে জেনে রাখতে হবে। হিসার, যেটা আমাদের বর্তমান যে হরিয়ানা, হিসার শহর কোথায়? হরিয়ানা, হরিয়ানা। ঠিক আছে, এটা এতটুকু মনে রাখো, এটা হিসার শহর হরিয়ানা। তো তারপরে হচ্ছে মেহেরগড়, 7 নম্বর হচ্ছে মেহেরগড়। মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে? 1974 খ্রিস্টাব্দে। জে এফ জাফরিস, জে এফ সরি জে এফ জে এফ জারিস, জে এফ জারিস এই সভ্যতার আবিষ্কার করে। তাহলে মহেঞ্জোদারো, এটা ইম্পর্টেন্ট আছে, এই জন্যই বলছি 1974 খ্রিস্টাব্দে জে এফ জারিস মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করে। ঠিক আছে, মহেঞ্জোদারো, এখানে দেখো একটা কথা আসে, মহেঞ্জোদারো কথার অর্থ কি? সরি, মহেঞ্জোদারো বলছি কেন, মেহেরগড়। তাহলে এটা মেহেরগড় সভ্যতা, একমাত্র এটা ওই সময়ের হচ্ছে গ্রাম কেন্দ্রিক সভ্যতা বলা হচ্ছে। এখান থেকে এটা আসে যে একমাত্র গ্রাম কেন্দ্রিক সভ্যতা কি ছিল? গ্রাম কেন্দ্রিক সভ্যতা। বুঝতে পারলে? এই জিনিসটা মাথায় রাখবে যে গ্রাম কেন্দ্রিক সভ্যতা হচ্ছে কি? মেহেরগড় সভ্যতা। তারপরে আরেকটা হচ্ছে ধোলাভিরা, এটাও একটা সভ্যতা, ধোলাভিরা। তো এটা 1900, তারিখ ইম্পর্টেন্ট না, তবুও বলে দিচ্ছি, 1998 থেকে 2005-06 বলা হচ্ছে, 2005 এই সালে আবিষ্কার করা হয়। জেপি যোশী আর হচ্ছে আর বিস্ট এরা আবিষ্কার করে। তো এটা হচ্ছে কচ্ছ জেলায় পাওয়া যায় ধোলাভিরা, গুজরাটের কচ্ছ, কচ্ছ জেলায়। যেখানে যতটা দিলাম অতটাই, বেশি ডিটেলস যাওয়ার দরকার নেই। তো দেখো আমরা প্রথমে সভ্যতার ক্ষেত্রে দেখো ভারতীয় সভ্যতার যে উদয় হয়েছিল হরপ্পা সভ্যতা, একবার দেখে নাও সবাই যা পড়ালাম। হরপ্পা সভ্যতা, দয়ারাম সাহানি, 1921 খ্রিস্টাব্দে। মন্ডকোমারি জেলায় ইরাবতী নদীর তীরে এটা বৃহত্তম শস্যাগার পাওয়া যায়। মহেঞ্জোদারো সভ্যতা, রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে 1922 খ্রিস্টাব্দে সিন্ধু নদের ডান তীরে। কোন জেলায়? লারকানা জেলায়। এটা বৃহত্তম স্নানাগার পাওয়া যায়, আর ব্রোঞ্জের তৈরি নর্তকী পাওয়া যায় প্রথম এখানে। তারপরে এখানে আসো তোমরা, চান্হুদারো। চান্হুদারো সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? 1931 খ্রিস্টাব্দে। ননীগোপাল মজুমদার চান্হুদারো সভ্যতা আবিষ্কার করে। কুকুরের পায়ের ছাপ পাওয়া যায় প্রথম এখানে। তার মানে এগুলো থেকে কি হয়? কিছু ইন্ডিকেট করছে যে কুকুরের পায়ের ছাপ মানে কি? তার মানে ওই সময় কোনো পোষ্য প্রাণী ছিল, সেটা ছিল কি ছিল? কুকুর ছিল। আর কোনো পশুর ছাপ সেইভাবে পাওয়া যায়নি, এই জিনিসগুলো এখানে বুঝিয়েছে। তো তারপরে কালীবঙ্গান সভ্যতা 1953 খ্রিস্টাব্দে এস ঘোষ, গড়গড়া নদীর বাম তীরে পাওয়া যায়। লোথাল 1953 খ্রিস্টাব্দে এস আর রাও আবিষ্কার করে, সবরমতী ও ভোগাবা নদীর মিলনস্থলে, এটা মিলনস্থলে, মিলনস্থলে উৎপত্তি হয় কামবাদ উপসাগরের পাশে। বৃহত্তম সমুদ্র বন্দর বলা হচ্ছে, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসে যে প্রাচীন ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ছিল? লোথাল। ঠিক আছে, এখানে বানাওয়ালি হিসার শহর হরিয়ানা 1974 খ্রিস্টাব্দে হয়। মেহেরগড় সভ্যতা,
একমাত্র গ্রাম কেন্দ্রিক সভ্যতা কি ছিল, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আমি বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট তোমরা লিখে রাখবে, কারণ পরবর্তীতে এক্সামে তোমাদের এই জায়গাগুলো থেকেই কোশ্চেন হবে। তাহলে গ্রাম কেন্দ্রিক সভ্যতা কি হচ্ছে? মেহেরগড় আসতে পারে। ধোলাভেরা, মেহেরগড় সভ্যতার একটা জিনিস বলে রাখি, মেহেরগড় সভ্যতার আবিষ্কারককে জে এফ জারিস, এই নামটা মনে রাখবে, জে এফ জারিস, এই নাম থেকে কোশ্চেন আসে অনেক সময়। তারপরে এসছে ধোলাভেরা, 1998 থেকে 2005 খ্রিস্টাব্দের মধ্যে কচ্ছ জেলায়। তোমার এই যে সভ্যতাগুলো দিয়ে দিলাম, 8টা সভ্যতা, তো তোমরা মাথায় রাখো এই সভ্যতাগুলো খুবই ইম্পর্টেন্ট। আরো অনেক ছোট ছোট আছে, সেগুলো ইম্পর্টেন্ট না, তোমরা এই জায়গাগুলো থেকেই কোশ্চেন হবে তোমাদের। এই যে লিখে দিলাম, আমি লিখে দিলাম, এই জায়গাগুলো ভালো করে মনে রাখবে। তো ঠিক আছে, আমি পরবর্তীতে আবার তোমাদের এইভাবেই ক্লাস নিয়ে আসবো। দেখো এখন তোমার হাতে, যেহেতু তোমাদের হাতে সময় আছে, সেহেতু একটু টাইম দিয়ে টেক্সটগুলো ভালো করে পড়ো। আমি এটাকে দিলাম, বুঝিয়ে দিলাম। তো এটা দেখে তোমরা তারপরে একটু রিডিং পড়ে নিও, দেখবে হয়ে যাবে, সব অসুবিধা হবে না। ঠিক আছে, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর লাইক কমেন্ট করে দিও, আর তোমার পরবর্তীতে নোটিফিকেশন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি টেলিগ্রামে দিয়ে রুটিন দিয়ে দেবো, মেন কথা কোন দিন কোন ক্লাস বা কোন পার্ট করাবো সেটা দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।